সাম্প্রতিক একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে যুদ্ধ শেষ করা যাচ্ছে না, চুক্তিও করতে পারছেন না। দ্বিমুখী ব্যর্থতায় হতাশ ট্রাম্প। ক্ষোভ বাড়ছে সহযোগীদের ওপর। এটাই একটা বিষয়। যুদ্ধ শুরু করা যায়, যুদ্ধ শুরু করাটা যে কারোর হাতে, কিন্তু শেষ করাটা আর তাঁর হাতে থাকে না। এটাই কিন্তু বাস্তব। যুদ্ধ শুরু যে কোনো সময় করে দেওয়া যায়। মনে করুন কয়েক বছর আগেই ঘোষণা করে রাশিয়া যুদ্ধ শুরু করল ইউক্রেনের বিরুদ্ধে, কিন্তু এখনো থামাতে পারেনি। এখনো কোনো সমাধান সূত্র আবিষ্কৃতই হয়নি, কোনো ঐক্যমত্যে তারা পৌঁছতে পারেনি। এবং আরও একটা বিষয় দেখুন, যখন কোনো এই যে আমরা বিশ্বযুদ্ধ বলি, আমরা বহু বছর থেকে, ধরুন আমার ছোটবেলা থেকেই শুনে আসছি, এই বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এবার কিন্তু মনে হচ্ছে যেন হয়েছে, যেন শুরু হওয়ার আগেরও তো শুরু থাকে, শুরুরও শুরু, তা শুরু হয়েছে। যদি আপনারা প্রথম বিশ্বযুদ্ধকে দেখেন, ওটা কিন্তু তার আগের শতাব্দীর শেষের দিকে এর সূত্রপাত হয়ে গেছে। সার্বিয়া কোন জায়গায় থাকবে, কোন দেশের বা কোন সাম্রাজ্যের অন্তর্গত হবে, সেই বিতর্ক কিন্তু দানা বাঁধতে বাঁধতে একেবারে প্রাইম ট্রিগারের কাজ করেছে, যেখানে অস্ট্রিয়ার যুবরাজ যুবরানী তাঁদের উপরে আক্রমণ চলেছে, এবং আক্রমণের পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধকে যদি আপনি ধরেন, তার সলতে পাকানো শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সেই কুখ্যাত চুক্তির মধ্যে, যেখানে ছিল জার্মানির প্রতি চূড়ান্ত অবদমন। এখন আপনি লক্ষ্য করুন 2022 থেকে লক্ষ্য করা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটা চলছিল তার মধ্যে। পরের বছর আবার শুরু হলো ইসরায়েল এবং গাজার যে হামাস, তাদের লড়াই। এবং এই লড়াই চলতে 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 দেখুন আমেরিকা, ইসরায়েল আর ইরানের লড়াই। এই লড়াই চলতে চলতে আবার এতে সরাসরি সামিল হয়ে গেল, এতদিন অবধি দেখা গেছে যে সৌদি আরব, আরব আমিরশাহী, কাতার, মিশর, এদের ওপরে ড্রোন হামলা হয়েছে, মিসাইল হামলা হয়েছে ইরানের দ্বারা, সবই ঠিক ছিল। কিন্তু এবারে সরাসরি সৌদি আরবেতে নেমে পড়েছে। তারা ইরাকের বেশ কিছু ঘাঁটিকে লক্ষ্য করে, যেখানে ইরানের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের সেটেলমেন্ট আছে, তাদের কিছু স্ট্র্যাটেজিক জায়গা আছে, তার উপরে আক্রমণ করেছে। অন্যদিকে মিশরও কিন্তু এটার থেকে বাকি নেই, মিশরও আক্রান্ত হয়েছে ইরানের দ্বারা। এর সঙ্গে লক্ষ্য করুন কাস্পিয়ান সিতে, কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজকে আক্রমণ করেছে ইউক্রেন। কারণ কি না, তাদের জাহাজ রাশিয়ার জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিল, এরকম একটা অভিযোগের সত্যাসত্য নিয়ে আমাদের এই মুহূর্তে এটা আমাদের বিচার্য বিষয় নয়। তো দেখা যাচ্ছে পৃথক দুটি যুদ্ধ, রাশিয়া ইউক্রেন, অন্যদিকে আমেরিকা ইসরায়েল এবং ভার্সাস ইরান, এই দুটো যে আলাদা ডট ছিল, এই ডট দুটো কিন্তু মিলে যাচ্ছে। এবারে দেখা যাবে যে পাকিস্তানের সঙ্গে তো সৌদি আরবের
এটি চুক্তি আছে। পাকিস্তানের উপরে কোনো আক্রমণ সৌদি আরবের উপরে আক্রমণ হিসেবে পরিগণিত হবে, আবার সৌদি আরবের ওপরে কোনো আক্রমণ সেটা পাকিস্তানের উপরে আক্রমণ বলে পরিগণিত হবে। তো আমরা লক্ষ্য করব পাকিস্তান জড়ায় কিনা। যদি এদিকে পাকিস্তান নাও জড়ায়, এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা, একদিকে উত্তপ্ত বালুচিস্তান, আরেকদিকে প্রচণ্ড উত্তপ্ত পিওজেকে, আরেকদিকে জ্বলন্ত খাইবার পাখতুনখোয়া, এবং সেই সঙ্গে আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্ত। এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের যে সম্পর্ক, যে কোনো সময় তারা আবার লড়াইয়ে নেমে পড়তে পারে। এবং লক্ষ্য করুন, চীনও কিন্তু যতই প্রক্সির মাধ্যমে তার নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করুক, মাঝে মাঝে সামনে চলে আসছে। মাঝে মাঝেই কিন্তু সে সামনে চলে আসছে। ফলে সে নিজে কতদিন আর নিজেকে লুকিয়ে এইভাবে প্রক্সিকে দিয়ে লড়াই করতে পারে, এটা কিন্তু ভাবনার বিষয়। ঠিক যেমন করে হামাস, হুতি, হিজবুল্লাহ, এদের দিয়ে দীর্ঘদিন লড়িয়েছে ইরান, দীর্ঘদিন লড়িয়েছে। লড়াই করতে 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 এখন কিন্তু ইরান সামনে চলে এসেছে, আর লুকিয়ে থাকার জো নেই। ফলে চীনও কতদিন এভাবে লুকিয়ে থাকবে সে ব্যাপারে সন্দেহ আছে। আর এই মুহূর্তে চীনের চারপাশ যেভাবে অস্থির হয়ে উঠেছে, কারণ জাপান আবার নিজের পুরনো ফর্মে ফিরে যাচ্ছে। জাপান সক্রিয় হচ্ছে এবং স্বকীয় কিছু সিদ্ধান্ত নিচ্ছে যাতে জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়। এখন জাপানের যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু খুব ব্রেভ এবং ডেয়ারডেভিল। তিনি জাপানকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন যাতে চীনের যে কোনো রকম আগ্রাসনকে কাউন্টার করা যায়। ফলে তাইওয়ান বা সন্নিহিত অঞ্চলে সামনের কিছু দিনের মধ্যেই আমরা দেখতে পাব চীনের কোনো রকম বাড়াবাড়ির বিরুদ্ধেই কিন্তু একজোট হয়ে অনেকগুলো দেশ সেটাকে কমব্যাট করবে। হয়তো নেতৃত্ব দেবে জাপান, এবং আমরা জানি ইন্দোনেশিয়া কিন্তু ইতোমধ্যে নিজের ঘর গুছিয়ে ফেলছে বিভিন্নভাবে। এক হচ্ছে ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রক্ষা করে, দুই হলো ভারতের সঙ্গে বিভিন্ন সামরিক চুক্তি করে সেই চুক্তি অনুযায়ী সমরাস্ত্র পেয়ে সে নিজেকে সজ্জিত করছে। ফলে যখন সমরাস্ত্রে সজ্জিত হয়ে যাবে কেউ, তখন খুব সহজে কোনো রকম উস্কানি, কোনো রকম অসম্মান তার পক্ষে সহ্য করা কঠিন হয়ে উঠবে। তখনই আসবে পাল্টা প্রতিক্রিয়া। এরকম কালেকটিভ অনেক প্রতিক্রিয়া চীনকে সামলাতে হবে। ফলে পৃথিবী উত্তপ্ত। এটা আমাদের সৌভাগ্য যে অপারেশন সিঁদুর শুরু করে খুব তাড়াতাড়ি নিজেদের যে স্ট্র্যাটেজিক মটো সেটাকে ফুলফিল করে কিন্তু আমরা প্যাক আপ করে নিতে পেরেছিলাম। সে সময় অনেকেই বলেছিলেন, আমরা কোন স্ট্র্যাটেজিক টার্গেটকে ফুলফিল করলাম, কেন আমাদের প্রধানমন্ত্রী তাড়াতাড়ি অপারেশন বন্ধ করে দিলেন। কিন্তু এটা বোঝা দরকার তিনি বিচক্ষণ। সে কারণেই বুঝেছিলেন যে যুদ্ধকে বেশি দিন টানা কখনোই দেশের অর্থনীতি এবং রাষ্ট্রনীতির পক্ষে সুবিধাজনক নয়। যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হয়। এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ করাটাও একটা আর্ট।
এবং এই আর্টের অন্যতম পুরোধা কিন্তু আমাদের ভারত। ফলে আমরা আশা রাখবো যে পৃথিবী শান্ত হোক, এই ধরনের আগুন যেখানে জ্বলছে সেগুলো নিভে যাক, কিন্তু আমার আপনার চাওয়ায় কি হয়? ফলে আমরা অপেক্ষা করব এবং দেখব সাম্প্রতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়।